জনপ্রতিনিধির হাতে ক্ষমতা ফেরাতে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে কাজ করছে সরকার। মালয়েশিয়ায় প্রধান উপদেষ্টা বিশ্ববিদ্যালয় থেকে পেলেন সম্মানসূচক ডিগ্রি। শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন। মার্কিন পররাষ্ট্র দফতরের বার্ষিক প্রতিবেদন। কিছু ক্ষেত্রে এখনও আছে উদ্বেগ। জুলাই ঘোষণাপত্র নিয়ে সরগরম রাজনীতি। আইনি বৈধতা সংসদের হাতে রাখায় বিএনপি স্বাগত জানালেও নাখোশ কিছু দল। এক দলের ভাবনার প্রকাশ দেখছে জামায়াত। রেহানা, টিউলিপ ও ববির প্লট দুর্নীতির মামলার সাক্ষ্য গ্রহণ শুরু। ট্রাইব্যুনালে আশুলিয়ার লাশ পোড়ানোর মামলায় অভিযোগ গঠনের শুনানি। চানখারপুলে হত্যার সাক্ষ্য গ্রহণ। এবং স্থায়ী ক্যাম্পাসের দাবিতে উল্লাপাড়ায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ করে বিক্ষোভ। ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ। সমসাময়িকের সঙ্গে আছি আমি ইয়াসমিন অনন্যা। গণতন্ত্রকে শক্তিশালী ও জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আগামী বছর ফেব্রুয়ারিতে নিরপেক্ষ নির্বাচন আয়োজনে কাজ চলছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার মালয়েশিয়ার কেবাংসান বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণের পর একথা জানান তিনি। নতুন বাংলাদেশ গড়তে অর্থনৈতিক সমৃদ্ধির যাত্রায় মালয়েশিয়াকে পাশে থাকার আহ্বান জানান ডক্টর ইউনূস। মালয়েশিয়ার স্থানীয় সময় বুধবার সকাল 10টার দিকে কেবাংসান বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে শুরু হয় বিশেষ সমাবর্তনের আনুষ্ঠানিকতা। প্রথা মেনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে পরানো হয় নীল রঙের গাউন ও ঐতিহ্যবাহী হ্যাট। এ সময় বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে প্রধান উপদেষ্টার হাতে তুলে দেওয়া হয় সম্মানসূচক ডক্টরেট ডিগ্রির সনদপত্র। এ সময় বিশ্ববিদ্যালয়টির স্কলার্সরা ভূয়সী প্রশংসা করেন এই নোবেল জয়ীর। সমাবর্তন বক্তব্যে ডক্টর ইউনূস বলেন, জুলাই অভ্যুত্থান নতুন বাংলাদেশ গড়ার বার্তা নিয়ে এসেছে। সংস্কার প্রধান লক্ষ্য উল্লেখ করে বলেন, বাংলাদেশের শান্তি স্থিতিশীলতা রক্ষায় কাজ করছে সরকার। A new Bangladesh, where governance is just, economy includes everyone, and each person has a fair chance to make a contribution to the world. Our government is focused on ensuring peace and stability. প্রধান উপদেষ্টা বলেন, গণতন্ত্র শক্তিশালী ও জনগণের কাছে ক্ষমতা হস্তান্তরে প্রতিশ্রুতিবদ্ধ তারা। এজন্য আগামী ফেব্রুয়ারির মধ্যে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে কাজ করছে সরকার। We are committed to strengthening democracy and giving power back to the rightful owners, the people of the country. We are also working hard to hold a free, fair and transparent election. Date is announced. It will be held in February next year, so that power is handed over to the true representatives of the people. সমৃদ্ধ বাংলাদেশ গড়তে দরকার অর্থনৈতিক উন্নয়ন। এজন্য মালয়েশিয়াকে পাশে থাকার আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। We need big changes in our economy. This includes supporting entrepreneurs, turning everybody into entrepreneurs, investing more in education and technology, and working closely with our international and our regional partners, such as our dear friend Malaysia. বিশ্বে এখন বিপুল সংখ্যক উদ্যোক্তা দরকার মন্তব্য করে ডক্টর ইউনূস তরুণদের চাকরি হওয়ার আহ্বান জানান। নাজমুস সালেহী, সময় সংবাদ। একটি পক্ষে নির্বাচন হতে না দেওয়ার হুমকিকে স্বৈরাচারের পদধ্বনি এবং নির্বাচন বানচালের ষড়যন্ত্র হিসেবে দেখছে বিএনপি। ধমক দিয়ে নির্বাচন বন্ধ করা যাবে না বলেও জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে চিকিৎসক সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ড্যাবের নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন। প্রধান উপদেষ্টা বারবার ফেব্রুয়ারির কথা বললেও সরকারের একটি অংশ ভোট হতে না দেওয়ার হুমকি দিচ্ছেন। পিআর পদ্ধতির সমালোচনা করে ডাক্তার জাহিদ বলেন, পেছনের দরজা দিয়ে ক্ষমতায় বসতে আগ্রহীরাই সংখ্যানুপাতিক পদ্ধতির ভোট চান। 24-এর আন্দোলনে ঐক্যবদ্ধ সব শক্তিকে জনপ্রতিনিধি নির্বাচনের দায়িত্ব ভোটারদের হাতে ছেড়ে দেওয়ার আহ্বান জানান বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য। হুমকি দেন যে
আগামী দিনে নির্বাচন হতে দেবেন না। মনে হচ্ছে সেই স্বৈরাচারের যে আচরণ ছিল, স্বৈরাচারের যে কথা ছিল, সেই ধরনের কথার পদধ্বনি আমরা শুনতে পাই। সেজন্যই আজকে আমরা আশঙ্কিত হই অনেক সময় যে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। যারা পেছনের দরজা দিয়ে ক্ষমতার স্বাদ গ্রহণ করার জন্য চিন্তা ভাবনা করছেন, তারাই হয়তো পিআর পদ্ধতির কথা বলে থাকেন। প্রয়োজনীয় সংস্কার চলাকালীন সময়ে পিআর পদ্ধতি নতুন ইস্যু তৈরি করে জটিলতা সৃষ্টির চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মতামত থাকতে পারে, তবে সেটা নির্বাচনকে বাধাগ্রস্ত করলে গণতন্ত্র প্রতিষ্ঠাতেও বাধা আসবে। পিআর পদ্ধতি হঠাৎ করে এটা ইন্ট্রোডিউস করা হচ্ছে যে সময় সবাই একটা অবাধ সুষ্ঠু নির্বাচন চাচ্ছে, সেই মুহূর্তে এই পিআর আনুপাতিক নির্বাচন, এই নির্বাচনটা আমার মনে হয় যে এটা একেবারেই উদ্দেশ্য প্রণোদিত। এর মধ্যে আমার মনে হয় যে অন্তর্গত কোনো স্বচ্ছতা নেই। জুলাই ঘোষণাপত্র নিয়ে সরগরম রাজনীতির মাঠ। আইনগত বৈধতা আগামী সংসদের হাতে রাখায় ক্ষোভ জানিয়েছে বিভিন্ন দল। তবে ঘোষণাপত্রকে স্বাগত জানিয়েছে বিএনপি। বিতর্ক এড়াতে সব রাজনৈতিক দলের সঙ্গে আরও আলোচনা করলে ভালো হতো বলে মনে করেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। অন্যদিকে এই সরকারের অধীনেই নতুন সংবিধান প্রণয়ন এবং তাতে ঘোষণাপত্র সন্নিবেশিত করার মতো দাবিকে অগণতান্ত্রিক বলছেন দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। হাসান ওয়ালির প্রতিবেদন। রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর থেকেই দাবি ওঠে অভ্যুত্থানকারীদের স্বীকৃতি দিয়ে জুলাই ঘোষণাপত্র প্রণয়নের। অবশেষে অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জাতির সামনে ঘোষণাপত্র উপস্থাপন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রয়োজনীয় সকল আইনি সুরক্ষা দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছে, যাতে জুলাই যোদ্ধাদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করা হয়। উল্লেখ করা হয় বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনকেও। তবে পিলখানা ও শাপলা হত্যাকাণ্ডের উল্লেখ না থাকা এবং আগামী সংসদের হাতে আইনগত বৈধতা ন্যস্ত করার বিরোধিতা করছে বিভিন্ন রাজনৈতিক দল। ঘোষণাপত্রের 25 ও 27 নম্বর পয়েন্টে নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্রকে উল্লেখ করার কথা বলা হয়েছে, যার প্রতিক্রিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলছে প্রোক্লামেশনের পরিবর্তে ডকুমেন্টসে পরিণত হয়েছে এটি। বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছে জামায়াত, এনসিপি সহ বিভিন্ন দল। তবে বিএনপি স্বাগত জানাচ্ছে ঘোষণাপত্রকে। সংবিধানের চতুর্থ তফসিলে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে একমত দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ মনে করেন ঘোষণাপত্র নিয়ে সব দলের সঙ্গে আরো আলোচনা করলে ভালো হতো। যদিও এটা সাংবিধানিক প্রক্রিয়া গঠিত হয়েছে এই সরকার, কিন্তু এটা অনির্বাচিত। এই সরকারের সময়কালীন যে সমস্ত অধ্যাদেশ, আইন, কানুন, অ্যাক্টিভিটিস থাকবে, এটাকে বৈধতা দিতে হবে। সেই বৈধতা দেওয়ার জায়গা হচ্ছে চতুর্থ তফসিল। সেই জায়গায় আমরা গণ অভ্যুত্থানকেও ওই জায়গায় সন্নিবেশিত করে ওইটাকে বৈধতা দেওয়া হবে। মোটামুটিভাবে স্বাগত জানিয়েছে, উইথ সাম রিজার্ভেশন। মস্ত জিনিস কন্টেইন করার জন্য হয়তো সব পক্ষের সাথে আলোচনা করলে ভালো হতো। অন্যদিকে ঘোষণাপত্র বাস্তবায়নে এই সরকারকে নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে সন্নিবেশিত করার দাবিকে অগণতান্ত্রিক বলছেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। কার প্রত্যাশা কি, সবাই তো আমরা জনগণের কাছে যাব এবং সেটা পূরণ করবে জনগণ। জনগণের যে আকাঙ্ক্ষা, প্রত্যাশা, সেটা তাদের ভোটাধিকার প্রয়োগ করে সেটা তারা তাদের চিন্তার প্রতিফলন ঘটাবে। এটার জন্য তো অপেক্ষা করতে হবে সবাইকে। জনগণের কাছে না গিয়ে তো কারো প্রত্যাশা পূরণ হবে না, এবং কেউ যদি সেটা চায় সেটা তো গণতান্ত্রিক হবে না। দলটির দুই নেতাই মনে করেন নির্বাচন নিয়ে ধোঁয়াশা কেটে যাওয়ায় অন্য বিতর্কে না যেয়ে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরিতে সবাইকে কাজ করা উচিত। জনগণের যে আকাঙ্ক্ষা। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। জুলাই ঘোষণাপত্রকে কেন্দ্র করে অন্তর্বর্তী সরকারের বিপরীত মুখী অবস্থানে দাঁড়িয়েছে ইসলামী রাজনৈতিক দল ও সংগঠনগুলো। ইসলামপন্থীদের অংশগ্রহণ আছে এমন একাধিক ফ্যাসিবাদ বিরোধী অবদানের উল্লেখ নেই অভিযোগ তুলে ঘোষণাপত্র সংশোধনের দাবি তুলেছেন তারা। ঘোষণাপত্র সার্বজনীন করার আহ্বান তাদের। বিস্তারিত শফিক মুন্সির প্রতিবেদনে। জনগণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জুলাই ঘোষণাপত্র পাঠ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে জুলাই আন্দোলনের স্মৃতি, লক্ষ্য ও উদ্দেশ্য এবং বিপ্লবের চেতনার নানা দিক সংরক্ষণের পাশাপাশি উঠে এসেছে দেশের গণমানুষের দীর্ঘ সংগ্রামের টুকরো ইতিহাস।
ঘোষণাপত্র পাঠের পরপরই রাজনীতির মাঠ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি নানা রকম প্রতিক্রিয়া দেখাতে শুরু করেছে ইসলামী রাজনৈতিক দলগুলো। শুরু থেকেই সরকারের প্রতি আস্থা প্রকাশ করলেও ঘোষণাপত্র পাঠের পর থেকে চিত্র অনেকটাই ভিন্ন। গণতান্ত্রিক অগ্রযাত্রা ও ফ্যাসিবাদ বিরোধী আত্মদানের অনেক ঘটনাই এড়িয়ে যাওয়া হয়েছে জুলাই ঘোষণাপত্রে, এমন মন্তব্য করে কিছু ক্ষেত্রে ইসলামপন্থীদের খাটো করারও অভিযোগ করেছেন নেতারা। ইতিহাসের কিছু অংশকে সন্নিবেশিত করা হয় নাই, যেটা হলে পূর্ণাঙ্গ হতো। 47-এর কথা সেখানে আসেনি, শাপলা চত্বর, পিলখানা হত্যা এবং বিভিন্ন যেই বিষয়গুলি আমাদের বাংলাদেশের বিভিন্ন সময় ঐতিহাসিক ঘটনা ঘটেছিল সেটা সেখানে আসেনি। ঐতিহাসিক জনগুরুত্বপূর্ণ বিষয়গুলোকে যুক্ত করবার জন্য এই ঘোষণাপত্রের সঙ্গে আর কয়টি সেন্টেন্স বাড়ত। ঘোষণাপত্রে ইসলামপন্থীদেরকে একটু হাইড করা, এটা আমি মনে করি অনুচিত হয়েছে। নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের ভাবনার বহিঃপ্রকাশ ঘটেছে ঘোষণাপত্রে, এমন অভিযোগ করছেন কেউ কেউ। জুলাই ঘোষণাপত্র আমরা মনে করি সমস্ত দলের প্রতি খেয়াল রেখে জুলাই ঘোষণাপত্র হয়নি, কোন একটা দলের বিশেষ প্রভাবের ভিত্তিতেই মনে হয় যেন এটা হয়েছে। কোনো একটি ফিলোসফির সাথে আপনার এক ধরনের কম্প্রোমাইজ আছে, ঠিক আছে, বা আন্ডারস্ট্যান্ড, আর কোনো একটা ফিলোসফি আপনি কাট করে দিয়েছেন। তো এখানেই আমরা বলছি যে এটা পূর্ণাঙ্গ হয়নি। রাজনৈতিক দলগুলোর পাশাপাশি হেফাজতে ইসলাম সহ অন্যান্য অরাজনৈতিক ইসলামী সংগঠনগুলোও দাবি জানিয়েছে ঘোষণাপত্র সংশোধনের। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন এসেছে। মার্কিন পররাষ্ট্র দফতর প্রকাশিত মানবাধিকার পরিস্থিতি নিয়ে বার্ষিক প্রতিবেদনে একথা বলেছে। অন্তর্বর্তী সরকারের ক্ষমতা গ্রহণের পর পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হলেও আগের সরকারের সময়ের মানবাধিকার লঙ্ঘনের ছাপ কিছুটা রয়ে গেছে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। গেল বছরের প্রথম 7 মাসে বেআইনি হত্যা, গুম, নির্যাতন আর রাজনৈতিক দমনের অভিযোগ ছিল সর্বোচ্চ পর্যায়ে। 2024 সালে বাংলাদেশের শ্রমিক অধিকারের চিত্রেও ছিল মলিনতা। গার্মেন্টস ও শিল্প খাতে ইউনিয়ন দমন, শ্রমিক নেতাদের উপর হামলা, অনিরাপদ কর্মপরিবেশে দুর্ঘটনার কারণে শ্রমিকদের অবস্থা ছিল ঝুঁকিপূর্ণ। তবে ক্ষমতা গ্রহণের পর অন্তর্বর্তী সরকার শ্রমিক ইউনিয়ন নিবন্ধন সহজীকরণ, নিরাপত্তা মানদণ্ড উন্নয়ন ও নীতি সংস্কারের উদ্যোগ নিয়েছে বলে প্রতিবেদনে বলা হয়। প্রতিবেদনে আরও উঠে আসে গুম ও নির্যাতনের অভিযোগে গুম তদন্ত কমিশন গঠন করা হলেও হেফাজতে শারীরিক ও মানসিক নির্যাতন পুরোপুরি বন্ধ হয়নি। শিশু অধিকার লঙ্ঘন, শিশু শ্রম ও রাজনৈতিক সহিংসতায় শিশু নিহতের ঘটনায় রয়ে গেছে উদ্বেগজনক মাত্রা। রোহিঙ্গা শিবিরে মানবিক সংকট, সহিংসতা আর আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ার কারণে পরিস্থিতি আরও জটিল হয়েছে। কক্সবাজার ও ভাসানচরে প্রায় 10 লাখ শরণার্থী দুর্বিষহ জীবনযাপন করছে। আন্তর্জাতিক মহল আগস্টের পর ইতিবাচক পরিবর্তনকে স্বাগত জানালেও দীর্ঘমেয়াদী সংস্কার, স্বাধীন বিচার ব্যবস্থা ও আইন শৃঙ্খলা বাহিনীর জবাবদিহির ওপর জোর দিয়েছে। গণতান্ত্রিক প্রক্রিয়া পুনঃপ্রতিষ্ঠা ও মানবাধিকার রক্ষার প্রতিশ্রুতির অগ্রগতি জাতিসংঘ ও পশ্চিমা দেশগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। শেখ রেহানা, টিউলিপ সিদ্দিক ও রাদওয়ান সিদ্দিক ববির বিরুদ্ধে প্লট দুর্নীতির 3টি মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। সকালে ঢাকার বিশেষ জজ আদালতে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। মামলার অভিযোগে বলা হয়েছে, শেখ হাসিনার ক্ষমতার অপব্যবহার করে পূর্বাঞ্চলে রাজুকের 30 কাঠা প্লট বরাদ্দ নেন শেখ রেহানা ও তার পরিবারের সদস্যরা। এর আগে সোমবার একই অভিযোগে দুদকের অন্য 3টি মামলার সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। নিয়ম বহির্ভূতভাবে প্লট বরাদ্দ দেওয়ার অভিযোগে শেখ হাসিনা সহ রাজুক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও আসামি করা হয়েছে। এই মুহূর্তে ঢাকার 4র্থ বিশেষ জজ আদালতে আছেন সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম। সরাসরি যাচ্ছে তার কাছে। প্লট দুর্নীতির মামলায় শেখ রেহানার বিরুদ্ধে মামলার এই মুহূর্তে সাক্ষ্য গ্রহণ চলছে এবং সাক্ষী দিচ্ছেন মামলার বাদী এবং দুদকের উপপরিচালক সালাউদ্দিন। তিনি এখন পর্যন্ত যতটুকু জানিয়েছেন যে পূর্বাঞ্চলে নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দের জন্য তারা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রভাবিত করেন এবং রাজধানীতে একাধিক স্থাবর সম্পত্তি থাকা সত্ত্বেও শেখ রেহানা নিজের নামে পূর্বাঞ্চলে 10 কাঠা প্লট বরাদ্দ নেন। এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে
সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে তারা নির্দেশ দেন যেন শেখ রেহানাকে তারা প্লট বরাদ্দ দেন। দুদকের কর্মকর্তারা যেটা জানিয়েছেন যে তাদের অনুসন্ধানে তারা পেয়েছেন যে রাজুকের যে নির্ধারিত ফর্ম প্লট বরাদ্দের জন্য সেই নির্ধারিত ফর্মে শেখ রেহানার নামে কোনো ধরনের আবেদনপত্র তারা খুঁজে পাননি। অর্থাৎ তারা দাবি করছেন যে রাজুকের আবাসন নীতিমালার যে সকল আইন সেই সমস্ত আইন প্লট বরাদ্দের সময় তারা ভঙ্গ করেছেন এবং শেখ হাসিনার প্রধানমন্ত্রীত্বের ক্ষমতার অপব্যবহার প্রয়োগ করে এখানে তারা নিয়ম বহির্ভূতভাবে তারা প্লট বরাদ্দ নিয়েছেন। তো এই মামলায় 17 জন আসামি করা হয়েছে, শেখ রেহানাকে মূল আসামি করে এবং সহায়তা শেখ হাসিনাকে আসামি করে মোট 17 জন আসামি করা হয়েছে। এই সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হলে এরপরে আরও 2টি সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে, যেখানে মূল আসামি হিসেবে আছেন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক এবং অপর মামলায় আছেন শেখ রেহানার অপর ছেলে মেয়ে আজমিনা সিদ্দিক ও রাদওয়ান মুজিব সিদ্দিক। অপর 2 মামলায় 18 করে মোট 36 জন আসামি রয়েছেন। তো আমার কাছে এই ছিল সর্বশেষ। সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে এবার রেলপথ অবরোধ শিক্ষার্থীদের। সকাল 9টা থেকে উল্লাপাড়া স্টেশনের সামনে রেল লাইন অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে কর্মসূচিতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও। শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার দীর্ঘ 9 বছর পরও এখনও স্থায়ী ক্যাম্পাস নির্মাণ না হওয়ায় পড়াশোনার সঠিক মান পাচ্ছেন না তারা। দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি তাদের। এই মুহূর্তে উল্লাপাড়া রেল স্টেশনে আছেন রিপোর্টার রিঙ্কু কুণ্ডু, সরাসরি যাচ্ছে তার কাছে। স্থায়ী ক্যাম্পাসের দাবিতে প্রায় 3 ঘন্টা যাবৎ সিরাজগঞ্জ রেল লাইন অবরোধ করে রেখেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকাল 9টা থেকে সিরাজগঞ্জের উল্লাপাড়া রেল স্টেশনের সামনে রেল লাইনের অবস্থান নিচ্ছে এবং আমরা দেখছি যে তারা স্থায়ী ক্যাম্পাসে তারা বিভিন্ন বিক্ষোভ করছে, বিভিন্ন স্লোগান দিচ্ছে। শিক্ষার্থীরা যদি বলছে যে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান 9 বছর হয়ে গেল, তারা নিজস্ব ক্যাম্পাস হয়নি, সাজাদপুরে বেশ কয়েকটি প্রতিষ্ঠান এবং বাসাবাড়ি ভাড়া নিয়ে তাদের একাডেমিক কার্যক্রম এবং প্রশাসনিক কার্যক্রম চলছে, যে কারণে তারা দীর্ঘদিন ধরে আসলে বিভিন্ন আন্দোলন সংগ্রাম করে আসে এবং সেই আন্দোলন অংশ হিসেবে আজকে সকাল 9টা থেকে তারা রেলপথ অবরোধ করে রেখেছে এবং সিরাজগঞ্জ উল্লাপাড়া রেল স্টেশনের সাথে সেই অবস্থান কর্মসূচি চলছে। এবং এটি যেতে হয়েছে যে উত্তরবঙ্গের সাথে ঢাকার যে রেল যোগাযোগ সেটি কিন্তু বন্ধ হয়ে গেছে। আমরা দেখেছি যে সিরাজগঞ্জের এই সিটি এক্সপ্রেস, ধূমকেতু এক্সপ্রেস সহ বেশ কয়েকটি ট্রেন কিন্তু আসলে এই যে অবরোধের কারণে আটকা পড়েছে এবং তারা বলছে যে যতক্ষণ পর্যন্ত তাদের এই যে দাবি অর্থাৎ স্থায়ী ক্যাম্পাসের দাবি, সেই দাবির কোনো আশ্বাস না আসবে সেক্ষেত্রে কিন্তু তারা আন্দোলন চালা যাবে। আমরা দেখেছি এর আগে তারা মহাসড়ক অবরোধ করেছে, কিন্তু আজকে যেটি করেছে সেই রেলপথ অবরোধ করেছে এবং আমরা সেটি দেখছিলাম যে শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা এই যে তাদের দাবি, তারা সেই দাবির সাথে একাত্মতা প্রকাশ করছে এবং আমরা দেখছি যে বিশ্ববিদ্যালয়ের যে স্থায়ী ক্যাম্পাস অর্থাৎ নিজস্ব ক্যাম্পাসের যে দাবি, সেই দাবিটি তারা বাস্তবায়নের জন্য কিন্তু সেই আন্দোলনে নেমেছে এবং লাগাতার আন্দোলনের কর্মসূচি অংশ হিসেবে তারা কিন্তু সেই রেলপথ অবরোধ করেছে এবং সকাল 9টা থেকে সেই কর্মসূচি চলছে। এখনো কিন্তু আসলে সেই কর্মসূচি চলছে। আমরা শিক্ষার্থীরা যেটি বলছে যে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস না থাকা তাদের ক্লাসরুম সংকট সহ লাইব্রেরি সংকট বিভিন্ন সমস্যা, তাদের একাডেমিক কার্যক্রম পরিচালনার সমস্যাতে সেটি সমাধানের জন্য তারা সেই যে তাদের যে নিজস্ব ক্যাম্পাস অর্থাৎ স্থায়ী ক্যাম্পাস দাবিতে তারা আসলে এই আন্দোলনে নামতে বাধ্য হয়েছে। তো এটি ছিল সিরাজগঞ্জ থেকে আমার কাছে রেলপথ অবরোধের সবশেষ খবর। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাসছে পাবলিক পরীক্ষার খাতা, বানানো হচ্ছে রিলস ও টিকটক। শিক্ষার্থীদের দিয়ে মূল্যায়ন করানো হচ্ছে খাতা, এমনকি উত্তরপত্র সংরক্ষণে আছে বোর্ড কর্তৃপক্ষের অবহেলাও। দায়েদের খাতা মূল্যায়ন থেকে বিরত রাখার মতো নামকা ওয়াস্তে ব্যবস্থা নিয়ে দায়িত্ব সারছে বোর্ড। দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় পরীক্ষা সংক্রান্ত এসব অপরাধ বাড়ছে জানিয়ে বিশেষজ্ঞরা বলছেন দায় এড়াতে পারে না বোর্ডও। শাকির আহমেদের রিপোর্ট। চলছে এইচএসসি পরীক্ষা। যেসব বিষয়ের পরীক্ষা শেষ হয়েছে সেসব বিষয়ের উত্তরপত্র মূল্যায়নের জন্য ইতোমধ্যেই পাঠানো হয়েছে দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত পরীক্ষকদের কাছে। তবে খাতা দেখে সংশ্লিষ্ট পরীক্ষক বোর্ডে নম্বরপত্র পাঠানোর আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তরপত্রের ছবি ভাসছে। পোস্টে দেখা যাচ্ছে
পরীক্ষক নিজে খাতা না দেখে শিক্ষার্থীদের দিয়ে উত্তরপত্র মূল্যায়ন করাচ্ছেন। খাতা মূল্যায়নের পর পরীক্ষার্থী কত নম্বর পেয়েছে তাও উল্লেখ করা হচ্ছে ফেসবুকে। আরেক পোস্টে দেখা যায় উত্তরপত্রের উপর অনেকেই সেরে নিচ্ছেন খাওয়া দাওয়া। আইন অনুযায়ী পাবলিক পরীক্ষার উত্তরপত্র গোপনীয় দলিল হিসেবে বিবেচিত হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে হরহামেশায় শেয়ার করা হচ্ছে এসব উত্তরপত্র। বানানো হচ্ছে রিলস ও টিকটকের নানা কন্টেন্ট। এর আগে উত্তরপত্র হারিয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে। পাবলিক পরীক্ষার আইনে এসব অপরাধে 2 বছরের কারাদণ্ডের বিধান থাকলেও নেই প্রয়োগ। উত্তরপত্র মূল্যায়ন ও গোপনীয়তা লঙ্ঘনের প্রতিকার কি, এমন প্রশ্নে বোর্ড কেবল কয়েকজন পরীক্ষককে উত্তরপত্র মূল্যায়ন থেকে অব্যাহতি দেওয়ার কথা জানিয়েই দায় সারছে। তাদের শাস্তির আওতায় আনাটাই হয়েছে আমাদের একটা আমাদের করণীয়। এইটুকের বেশি আমরা করতে পারি না, আমাদের হাতে সর্বোচ্চ এটি। উত্তরপত্রের নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষায় শিক্ষা বোর্ড কতটা আন্তরিক তা দেখতে এবার যেতে চাই ঢাকা শিক্ষা বোর্ডে। বুধবার দুপুর 1:45। ঢাকা শিক্ষা বোর্ডের সামনে এভাবেই পড়ে আছে পরীক্ষার উত্তরপত্র, অথচ সেখানে নেই ন্যূনতম একজন নিরাপত্তা প্রহরীও। বিশেষজ্ঞরা বলছেন, দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় বাড়ছে পরীক্ষা সংক্রান্ত এসব অপরাধ, আর এসবের দায়ভার এড়াতে পারে না শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ। এটি নৈতিক স্খলন, একই সাথে তার বিরুদ্ধে আইনগতভাবেই তার বিরুদ্ধে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে। আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি মূল্যায়ন পদ্ধতিতে পরিবর্তন আনার পরামর্শ শিক্ষা সংশ্লিষ্টদের। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। দেশের শেয়ার বাজার চাঙ্গা করতে সব ক্ষেত্রে সংস্কারের সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী। সকালে রাজধানীর একটি হোটেলে বিদেশি বিনিয়োগ সম্মেলনে একথা বলেন তিনি। অর্থনীতি পুনরুদ্ধারে সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে জানিয়ে বিদেশিদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান আনিসুজ্জামান চৌধুরী। এ সময় শেয়ার বাজার নিয়ে নানামুখী পদক্ষেপের কথা তুলে ধরেন পুঁজিবাজার সংশ্লিষ্টরা। দিনব্যাপী এই সম্মেলনে 107 জন বিদেশি বিনিয়োগকারী অংশ নিয়েছেন। Our government, ever since taking on the responsibility at a very critical juncture, has remained committed to the development of a strong, well-regulated capital market to achieve inclusive, sustainable development. This includes strengthening regulatory frameworks, modernizing market infrastructure, fostering digitization, and promoting greater access and governance across all tiers of participation. দেখে নেব আজকের বাতাসের মানসূচক। বায়ুমান বিষয়ক সংস্থা IQAir এর সূচক অনুযায়ী বাংলাদেশে এখনকার বাতাসের মান: ঢাকা বিভাগের বায়ুর মান 99, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 86%। চট্টগ্রাম বিভাগে বায়ুর মান 56, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 73%। রাজশাহী বিভাগে বায়ুর মান 93, যা সন্তোষজনক, আর্দ্রতা 89%। সিলেট বিভাগে বায়ুর মান 69, এটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 88%। খুলনা বিভাগের বায়ুর মান 66, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 72%। বরিশাল বিভাগে বায়ুর মান 55, এটিও সন্তোষজনক, আর্দ্রতা 80%। রংপুর বিভাগের বায়ুর মান 84, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 93%। ময়মনসিংহ বিভাগের বায়ুর মান 71, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 92%। সারা দেশে বায়ুর মান সবচেয়ে ভালো বরিশাল 55, আর সবচেয়ে খারাপ ঢাকা 99। ভারতের রাজস্থানে পিকআপ ভ্যান ও ট্রাকের সংঘর্ষে অন্তত 11 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন বেশ কয়েকজন। স্থানীয় সময় বুধবার ভোরে রাজস্থানের দাওসা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সালাসার বালাজি মন্দির দর্শন শেষে ফেরার সময় তীর্থযাত্রীদের বহনকারী পিকআপ ভ্যানের সঙ্গে একটি মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান বেশ কয়েকজন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় পুলিশ। নিহতদের মধ্যে 7 শিশু ও 4 জন নারী ছিলেন বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে পারেনি পুলিশ।
জানা গেল বিপিএল এর স্পোর্টস ম্যানেজমেন্ট এজেন্সির নাম। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান আইএমজির মাধ্যমে আয়োজিত হবে বিপিএল এর 12তম আসর। এবারের আসরে বিতর্কমুক্ত থাকতে চায় ক্রিকেট বোর্ড। সে কারণেই প্রথমবারের মতো স্পোর্টস ম্যানেজমেন্ট এজেন্সির মাধ্যমে আসর আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। বিপিএল আয়োজনে দেশি বিদেশি 5টি কোম্পানি আগ্রহ দেখায়, যার মধ্যে আইপিজির কথাই বেশি শোনা ছিল। আলোচনায় ছিল বাংলাদেশি কোম্পানি মাইন্ডট্রিও। তবে শেষ পর্যন্ত বাৎসরিক মাত্র $1.5 লাখ মার্কিন ফিতে যুক্তরাষ্ট্রভিত্তিক আইএমজিকে বেছে নিল বিসিবি। তুলনামূলক কম খরচের হিসেবেই এমন সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। ক্রিকেটারদের পারিশ্রমিক, স্পন্সরশিপ ও টিভি সত্ত্ব সবকিছু পরিচালনা করবে কোম্পানিটি। আইএমজির সঙ্গে চুক্তি হতে পারে 3 বছরের। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। জনপ্রতিনিধির হাতে ক্ষমতা ফেরাতে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে কাজ করছে সরকার। মালয়েশিয়ায় প্রধান উপদেষ্টা বিশ্ববিদ্যালয় থেকে পেলেন সম্মানসূচক ডিগ্রি। রেহানা, টিউলিপ ও ববির প্লট দুর্নীতির মামলার সাক্ষ্য গ্রহণ শুরু। ট্রাইব্যুনালে আশুলিয়ার লাশ পোড়ানোর মামলায় অভিযোগ গঠনের শুনানি। চানখারপুলে হত্যার সাক্ষ্য গ্রহণ। এবং স্থায়ী ক্যাম্পাসের দাবিতে উল্লাপাড়ায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ করে বিক্ষোভ। ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ। এই ছিল সময় সংবাদের সঙ্গে থাকুন সময়ের।